নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তেমনি নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের ফুড হ্যাবিটসটা কীরকম হওয়া দরকার, এবং যারা সম্প্রতি সন্তানের জন্ম দিলেন সেই সমস্ত নতুন মায়েদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডক্টর অনন্যা ভৌমিক ম্যামকে। নমস্কার ম্যাম, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, এবার আজকে যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে দুটো পার্টে আলোচনা করবো। একটা হচ্ছে যারা গর্ভবতী মহিলারা রয়েছে না, যারা সদ্য মা হলেন তাদের খাবার দাবার নিয়ে, যারা গর্ভাবস্থার প্রথম ধরুন 3 মাসে রয়েছেন তাদের কোন কোন খাবারগুলো একটুখানি প্লেটে রাখতেই হবে। যারা ফার্স্ট ট্রাইমেস্টার যেটা আমরা বলি প্রথম 3 মাস, ওই 3 মাসে কিন্তু যাদের বমি হওয়ার টেন্ডেন্সি তাদের ভীষণ বেশি রকমের হয়। তো সেই জন্য আমরা ইউজুয়ালি বলে থাকি শর্ট মিলস করতে, মানে স্মল অ্যান্ড রেগুলার ইন্টারভালসে, মানে গ্যাপটা কম থাকবে। একটা মিল বারবার হ্যাঁ, অল্প খাবার বারবার করে খাওয়া, এবং তার সাথে সকালবেলা উঠে যদি একটু ড্রাই কিছু খাওয়া যায়, যেমন ড্রাই বিস্কিট লাইক রাস্ক, তাহলে কিন্তু বমি ভাবটা অনেকটা কন্ট্রোলে আসে। আচ্ছা, সেক্ষেত্রে ড্রাই ফ্রুটসও খাওয়া যেতে পারে? না, রাস্ক মানে ড্রাই জিনিস। আচ্ছা, একটা রাস্ক বিস্কিট হয় না, ভীষণই ড্রাই হয়, একদম জল খাবারও আগে ওইটা। তাহলে ওই যে সকালের যে বমি বমি ভাবটা ওইটা অনেকটা কাটানো যায়। আচ্ছা, এটার বদলে মানে এটা ছাড়া আরও সারা দিনে যে যে জিনিসগুলো খেতে একদম পছন্দ হচ্ছে না সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, কারণ ইট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল যে কোন জিনিসটা পছন্দ হবে প্রেগনেন্সিতে আর কোন জিনিসটা হবে না। আফটার চাইল্ড ডেলিভারি এভরিথিং কামস ব্যাক টু নর্মাল। ঠিক আগে যা যা জিনিস পছন্দ ছিল সেটাইতে আবার ফিরে যেতে হয়। সো এটা খুব স্বাভাবিক। এটা চাইল্ড ডেলিভারির 5 to 6 মান্থসের মধ্যে নাকি 5 to 6 মান্থ, তারও আগে? আচ্ছা, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায়, 7-8 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। আচ্ছা, মানে কোনো অসুবিধাই থাকে না। সো অনেকেরই হতে পারে যে মাছ খেতে, মানে আমার ইউজুয়ালি মাছ, মাংস, ডিম, কোনো রকমের ননভেজ প্রোটিনই খেতে পারছে না। চিন্তা করার কোনো দরকার নেই, ভেজ প্রোটিনও যথেষ্ট ভালো, তাহলে কোনো ডেফিসিয়েন্সি হয় না তাতে। আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো যেহেতু এই সময় প্রোটিনটা খুব ইম্পর্ট্যান্ট, সুতরাং যারা খুব ভালো পরিমাণে মিক্সড ডাল খাচ্ছেন, বাদাম ইনক্লুড করছেন ডায়েটে, মিল্ক নিচ্ছেন বা মিল্ক প্রোডাক্টস নিচ্ছেন, সেটা যথেষ্ট ভালো শরীরের জন্য, কোনো অসুবিধা নেই। এবং এরকম চিন্তা করবেন না যে বিশাল তাড়াতাড়ি ওয়েট গেইন কেন হচ্ছে না। ওয়েট গেইনটা গ্র্যাজুয়ালি ওভার 9 মান্থস হয়, এবং হ্যাঁ, 9 to 12 কেজিস ওয়েট গেইন ইজ হেলদি। আচ্ছা, মাঝে মাঝে 15 কেজি অবধিও যায়, চিন্তা করার কোনো দরকার নেই, সেটাও স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, 15 কেজির ওপরে যদি ওয়েট গেইন বেশি হয় তাহলে একটু পরামর্শ নিয়ে নেওয়া ভালো। একদম। আর একদম যদি 8 থেকে 9 কেজিরও কম ওয়েট গেইন হয়, মানে জিরো ওয়েট থেকে, মানে বেস লাইন বিফোর প্রেগনেন্সি আর 9 মাসের মধ্যে যদি লেস দ্যান 8 to 10 কেজিস ওয়েট গেইন হয়, ধরুন 5 কেজি ওয়েট গেইন হলো, আচ্ছা, সেটাও খুব একটা স্বাভাবিক না। তাহলেও আমরা এটা বোঝা যেতে যায় যে না, ওয়েট গেইনটা নর্মালি হচ্ছে না ভালো। তো কারণ রেগুলার গাইনোকোলজিস্ট ফলো আপ থাকে, তো তখন কিন্তু সেরকমভাবে একটু বিশেষজ্ঞর পরামর্শ নিলে ওয়েট গেইনটা আবার ঠিক হয়ে যায়, এটা কোনো চিন্তার কারণ নেই। এছাড়া যেহেতু আমাদের জেনারেলি ফার্স্ট ট্রাইমেস্টারে একটা সাপ্লিমেন্ট তো ম্যান্ডেটরি, যেটা হচ্ছে ফলিক অ্যাসিড, ওটা থ্রু আউট প্রেগনেন্সি চলে, তো এটা খুব স্বাভাবিক এবং এটা নিতে হয়, যেটা আমরা মানে প্রি ডেলিভারি সাপ্লিমেন্টস বলি আর কি, প্রিনেটাল সাপ্লিমেন্টস। ওটা গাইনোকোলজিস্টরা দে নো ভেরি ওয়েল, ওরা সব ওরমভাবেই চালু করে দেয়। সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে তখন ক্যালসিয়াম নিডটা বেড়ে যায়, তো তখন একটু ক্যালসিয়াম রিচ ফুড খেতে হবে। যেহেতু আমরা দুধ এবং দুধ জাতীয় জিনিসপত্র আমরা খুব ইজিলি অ্যাভেলেবেল পাই, যারা ল্যাকটোজ ইনটলারেন্স তারাও ল্যাকটোজ ফ্রি মিল্ক খেতে পারেন, এখন তো সব অ্যাভেলেবেল।
সো ইভেন যারা সেটাতেও ইনটলারেন্ট তারা আমন্ড মিল্ক খেতে পারেন, সয়া মিল্ক খেতে পারেন। আচ্ছা। তো অনেক অনেক অপশনস আছে এখন, টাইপস অফ মিল্ক আজকাল পাওয়া যাচ্ছে এবং সেগুলো আপনি ট্রাই করতে পারেন বিশেষজ্ঞের পরামর্শ। একদম, সেটাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সো যদি একটু প্লেটের মধ্যে, এটাও ঠিক যে অন দ্য প্লেট ডিউরিং প্রেগনেন্সি একদম শুধু প্রোটিন খাবো আর বাকি ফ্রুটস ভেজিটেবলস খাবো না, এটা যেন না হয়। It is not only about protein. Protein is very important during pregnancy, very true. But fruits and vegetables also are important. So সেটাকে কিন্তু একটু সিজনাল ফ্রুট বা মৌসুমি ফল বা সবজি এগুলোকে একটু ইনক্লুড করতে হবে ডায়েটে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা গর্ভবতী মহিলারা রয়েছেন বা আপনার বাড়িতে যদি কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় থাকে, তাহলে কিন্তু ম্যাম একদম বেসিক যে প্রথম 3 মাস, সেই 3 মাসের কথা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। যারা ননভেজ অ্যানিমাল প্রোটিন খেতে পারছেন না, তারা কিভাবে প্রোটিনের ঘাটতিটা মেটাবেন সেটাও ম্যাম বলে দিলেন। একই সঙ্গে কিন্তু এই কথাটাও ম্যাম বারবার করে উল্লেখ করলেন যে এই সময় কিন্তু মৌসুমি ফল, বিভিন্ন ধরনের শাকসবজি, সেগুলো খাওয়া কিন্তু শরীরের জন্য খুব উপকারী। তারপরেও যদি আপনার ওজন বৃদ্ধি নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গেই পরামর্শ করবেন। আপনারা সরাসরি ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেওয়া অ্যাক্সলেপিয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করতে পারেন। একই সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস পেতে কিন্তু আপনারা ফলো করবেন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেগুলোতেই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। ম্যাম এবার একটা কথা একটুখানি বলুন যে এই যে প্রথম 3 মাস, সেই 3 মাসের ক্ষেত্রে বা আপনি যদি থ্রু আউট প্রেগনেন্সিটা আমরা ধরি, কোন খাবারগুলো একদম খাওয়া উচিত নয়, কোনোভাবেই যাবে না? ওকে, একটা যেটা বিগ নো, যেটা সেটা হচ্ছে ক্যাফেন। আচ্ছা, আমি চা কফিও যতটা সম্ভব কম, মানে কফি তো আমি বলি যে ওয়েন ইট কামস টু প্রেগনেন্সি ম্যাক্সিমাম মানে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটাই ভালো। আচ্ছা, ক্যাফেন ডাজন্ট গো ওয়েল। আর চা খেলেও ওই হালকা চা, মানে হালকা লিকার চা, র চা, লিকার চা বা গ্রিন টি, দ্যাটস ওকে। বা নো ক্যাফেন যে টিগুলো পাওয়া যায়, যেমন ক্যামোমাইল টি ফর আ গুড স্লিপ বা হার্বাল টি যেগুলো পাওয়া যায়, সেগুলোও খাওয়া যেতে পারে। তো ক্যাফেন একটু রেস্ট্রিক্ট করতে হবে। অ্যান্ড ক্যাফেন কিন্তু কোল্ড ড্রিঙ্কের মধ্যেও থাকে, যেগুলো সাধারণত আমরা ফিজি ড্রিঙ্ক বলে থাকি। তো সেগুলোর মধ্যেও থাকে ক্যাফেন কিছুটা। তো একটু ক্যাফেনটাকে রেস্ট্রিক্ট করতে হবে, ওরকম অনেক পরিমাণে ক্যাফেন খাওয়া যাবে না। মাঝে সাঝে ঠিক আছে, কিন্তু রেগুলার বেসিসে নয়। সো রেগুলার বেসিসে যারা কফি খান, তারা প্রেগনেন্সির সময় কফিটা একটু রেস্ট্রিক্ট করবেন প্লিজ। আর এছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বাইরের খাবার, যেটা ফাস্ট ফুড, যেটা হাইজিনিক হয়তো নয় সেই অর্থে, সেইগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। কারণ প্রেগনেন্সিতে কিন্তু অ্যান্টিবায়োটিক্স আর ভেরি লিমিটেড, অ্যান্টিবায়োটিক্স দেওয়া যায় না। তো ম্যাম এটা কি একদম শুধু প্রথম 3 মাসের জন্য, না থ্রু আউট প্রেগনেন্সি? বেটার থ্রু আউট প্রেগনেন্সি। সবসময় একটা এম থাকে যে প্রেগনেন্সির মধ্যে যেন কোনো ইনফেকশন না হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে বাইরের যে পেট খারাপটা যাতে না হয়, ওই জন্য বাইরের খাওয়া দাওয়াগুলো যেগুলো অতটা হাইজিনিক থাকে না, বাড়িতেও খাওয়া দাওয়া যদি আনহাইজিনিকভাবে রান্না করা হয়, তাহলে কিন্তু এটা শরীরকে এফেক্ট করবে। ইনফেকশন উই হ্যাভ টু অ্যাভয়েড। ফার্স্ট 3 মান্থস তো অবশ্যই, আচ্ছা, বাট আই উড সে যে ইটস জাস্ট আ ম্যাটার অফ 9 মান্থস, তো একটু অ্যাভয়েড করলে ভালো। আচ্ছা। সো এমন জায়গায় খান যেখানে আপনি শিওর যে তারা যে রান্নাটা করছে তারা হাইজিনিকলি করছে এবং কোনোভাবেই আপনার কোনো পেটের সমস্যা হবে না বা রাদার ইনফেকশন হবে না। আর শুধু কি খাবার থেকে ইনফেকশন আছে, আপনাকে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, জল থেকে আসতে পারে। সো এই সব জিনিসটাই কিন্তু আমাদের মেনটেন করতে হবে ডিউরিং প্রেগনেন্সি। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে there is a myth যে আনারস খাওয়া যায় না। আনারস খাওয়া যায়। একই সঙ্গে পেঁপে, হ্যাঁ, পেঁপে, পাকা পেঁপে ইনফ্যাক্ট খুবই ভালো প্রেগনেন্সির জন্য, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, পেঁপে পাতাটার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো আগেকার দিনে পার ভাজাইনা ইউজ করা হতো ফর আ প্ল্যান্ড মিসক্যারেজ। তো এবারে সেইটা অবশ্যই আমরা তো করছি না কেউ।
আর আদারওয়াইজ রেগুলার বেসিসে পেঁপে সিডসও আমরা কেউ খাই না, হ্যাঁ, সো একদম সেটাও খাবেন না। পেঁপে সিডস, পাকা পেঁপে খেতে পারেন বা পেঁপে সেদ্ধ তরকারির মধ্যে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, পেঁপে সিডস খুব বেশি পরিমাণে খাওয়া যায় না। আর আনারস তো অবশ্যই খাবেন, আনারসে কোনো সমস্যা হয় না। আচ্ছা ম্যাম, এই প্রসঙ্গে আরও একটা কথা জিজ্ঞেস করে নিই, যে অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যালকোহল কনজাম্পশনের একটা টেন্ডেন্সি থাকে। সেটা তো আমরা সবাই জানি যে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল এই দুটো, এটা মিসক্যারেজকে হওয়ার চান্স। হ্যাঁ, মানে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইজ অ্যাবসলিউটলি নো ডিউরিং প্রেগনেন্সি। এটা ইউ নিড টু প্রিপেয়ার ইয়োর সেলফ। ইফ ইউ আর আ রেগুলার স্মোকার, তাহলে আমি সবসময় আমার পেশেন্টদের বলি, ফার্স্ট প্রিপেয়ার ইয়োর সেলফ ফর প্রেগনেন্সি, কারণ স্মোকিং চলবে না। আর এটাও ইম্পর্ট্যান্ট টু নো যে প্যাসিভ স্মোকিংও চলবে না। সো if somebody else is smoking, if your husband is smoking beside you, চলবে না। দর্শকদের উদ্দেশ্যে বলবো, ম্যাম কিন্তু প্রেগনেন্সির সময় কোন কোন খাবার খাওয়া যাবে না সেটা সম্পর্কে একদম ক্লিয়ার বলে দিলেন, এবং একই সঙ্গে যাদের স্মোকিং এবং ড্রিঙ্কিংয়ের প্রবলেম রয়েছে তাদের কিন্তু ম্যাম বারবার করে সতর্ক করে দিলেন। তো এই দুটো জিনিসে কিন্তু একটা কমপ্লিটলি বিঘ্ন, তাই কোনোভাবেই কোনো রিস্ক নেবেন না। এবার আমরা আলোচনা করব তাদেরকে নিয়ে যারা সদ্য মা হয়েছেন। সদ্য মা হওয়ার পর তো প্রচুর পরিমাণে হরমোনাল চেঞ্জেস হয়, যদিও প্রেগনেন্সির সময় হয়ে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ম্যাম প্রেগনেন্সির বিষয়ে আর একটা কথা একটুখানি জানার ছিল, সেটা হচ্ছে যে সুগার ক্রেভিংয়ের প্রবলেম, এবং আফটার প্রেগনেন্সি মানে ডেলিভারির পরও এই প্রবলেমটা অনেকেরই থেকে যায়। তো সেই জায়গা থেকে কী করবে? দেখুন, একটা বড় কারণ এটার জন্য, মানে ক্রেভিং বললেন, আমি সেটা থেকেই আসছি। ক্রেভিং কিন্তু ইজ নট হাঙ্গার, ক্রেভিং ইজ ফ্রম হিয়ার, নট ফ্রম হিয়ার। সো এটার জন্য ভীষণভাবে ফার্স্টলি আমি সবসময় কজকে ট্রিট করি। সো আমি সবসময় বলি যে কারণটা কি, কারণটা এখানে। তো সেটার জন্য একটু কাউন্সেলিং করলেই একদম ঠিক হয়ে যায়। আচ্ছা, ফার্স্টলি। সেকেন্ডলি, যদি কেউ কাউন্সেলিং করতে চান না, কারণ কাউন্সেলিং করলে তিনি ভাববেন যে ওরে বাবা, তাহলে কি আমার মাথার প্রবলেম আছে, সেটা আদৌ নয়, কিন্তু ওটা স্ট্রেস ম্যানেজমেন্ট আর কিছু নয়। কিন্তু যদি না করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু কনসিয়াস মাইন্ডফুল ইটিং করতে হবে। মানে যদি আপনার মিষ্টি খেতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে আপনি কিছুটা খেতে পারেন, তারপরে আপনাকে কিন্তু দেখতে হবে, ওটার গাইনোকোলজিস্ট জানেন কখন আপনার ওই গ্লুকোজ লোড টেস্ট যেটা আজ থাকে সেটা করতে হবে, উনি বলে দেবেন কখন করতে হবে। সেটা করে যদি দেখা যায় যে না, আপনার জেস্টেশনাল ডায়াবেটিস নামক একটা জিনিস আছে, মানে যেই ডায়াবেটিসটা স্পেসিফিক টু প্রেগনেন্সি হয়, তখন কিন্তু জাস্ট মানে আমার পেশেন্টরা তো যারা প্রেগনেন্সি থেকে বা প্রেগনেন্সির আগে থেকে আমার সাথে আছেন, তাদের তো আমি শুধু ডায়েট দিয়ে, যেটা বলছিলাম তোমাকে, আমি ডায়েট দিয়েই কিন্তু ঠিক করে দিই, সেটার জন্য কোনো ওষুধও লাগে না। মানে ডায়েট দিয়েই কিন্তু এই সমস্যাটা একদম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বিশেষজ্ঞর পরামর্শ নিতে তো নিজে থেকে হবে না। সো মানে এটা খুব ইজিলি ডুয়েবল। অ্যান্ড যারা ভাবছেন যে যাদের টুইন প্রেগনেন্সি আছে তাদের জন্য ব্যাপারটা ভয়ানক বেশি, নো, আপনার টুইন প্রেগনেন্সি, ইয়োর বডি ইজ কেপেবল অফ ডুইং ইট। তো যতটা মানে আপনার একটা প্রেগনেন্সি থাকলে যতটা খেতেন, আপনি দুটো প্রেগনেন্সি থাকলে তার ডাবল খাবেন, এরম ব্যাপারটা নয়। যতটা খিদে পাবেন, হ্যাঁ, যতটা খিদে পাবে আপনি ততটাই খাবেন, ঠিক আছে? আপনি যদি ওরকম ভীষণ বেশিভাবে ওভার ইট করতে থাকেন, তাহলে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম উইল নট ওয়ার্ক অ্যান্ড দ্যাট উইল অ্যাফেক্ট ইউর মেটাবলিজম। তো তাতে কিন্তু খুব একটা আপনার যতটা গেন হবে তার থেকে ক্ষতি বেশি হবে। তো যতটা আপনি খেতে পারবেন আপনি ততটাই খাবেন। অ্যান্ড যেটা তুমি বলছিলে, জোর করে খাওয়া, সেটা কিন্তু একেবারেই উচিত না। অ্যাবসলিউটলি। হ্যাঁ, আর যেটা বলছিলে তুমি ল্যাকটেশনাল টাইমে, মানে যখন বাচ্চা হয়ে গেল তারপরে খাদ্য তালিকাটা কিভাবে চেঞ্জ করে। এক নম্বর বিষয় যেটা আমি সবসময় কথা বলি, ওয়েন ইট কামস টু ব্রেস্ট ফিডিং, মানে আমি ধরেই নিচ্ছি যে বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে ওই ব্রেস্ট ফিডিংয়ের প্রসেসটা শুরু হয়ে যায়, প্রচণ্ডভাবে সবাই চেষ্টা করে টু ব্রেস্ট ফিড দেয়ার চাইল্ড। তো সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট জিনিস যেটা দরকার সেটা হচ্ছে জলের পরিমাণটা অনেকটা বাড়াতে হবে। সো যে মা, হ্যাঁ, অন্তত 3 থেকে 4 লিটার। আচ্ছা, এটা কিন্তু অনেকটা। ডিউরিং প্রেগনেন্সি 2.5 ইজ ওকে।
আচ্ছা, বাট যেই ব্রেস্ট ফিডিং শুরু হবে তখন 3 থেকে 4 লিটার জল খেতে হবে। আচ্ছা, তো এটা হ্যাঁ অবশ্যই এটা শুধু যে জল খেতে হবে তা নয়, জল জাতীয় জিনিসও খাওয়া যেতে পারে, মানে ফ্লুইডটা যেন অতটা পরিমাণে হয়, স্যুপ খাওয়া যেতে পারে, নানান রকম কিছু খাওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই পরিমাণটা যেন একটু মেনটেন করা হয়, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্রেস্ট ফিডিং পার সে ডাজ নট ওনলি ডিপেন্ড অন নিউট্রিশন। একজন বাচ্চা, আই এম ট্রেন্ড ইন সাপোর্টিভ ব্রেস্ট ফিডিং, তো মানে আমি একটা কোর্স করেছি যেটাতে হাউ টু মেনটেন ব্রেস্ট ফিডিং, হাউ টু প্লেস দ্য চাইল্ড, ওগুলো নিয়ে ট্রেনিং হয় আমাদের, তো আই হ্যাভ ডান দ্যাট। তো এবারে এই পদ্ধতিটার মধ্যে সবচেয়ে বেশি জরুরি মাইন্ড। সো যখন একটা মানুষের মানে একজন মহিলার যে সবে জন্ম দিয়েছেন বাচ্চাকে, ল্যাকটেশনাল মাদারের মিল্ক রিলিজ হয়, সেই আজ্ঞাটা আসে ব্রেন থেকে, আচ্ছা, সেই সিগন্যালটা আসে এখান থেকে। সো ওয়েন ইউ হিয়ার ইয়োর চাইল্ড ক্রাই, ইউ উইল স্টার্ট মিল্কিং। এটা যারা অবজার্ভ করতে পারবেন তারা বুঝবেন, দিস ইজ হার্ড কোর সায়েন্স, আমি নতুন কোনো কথা বলছি না। আমি আবারও বলছি, বডি মাইন্ড নিয়ে কাজ করি বলে এই সব ব্যাপারটা নিয়ে আমাকে পড়াশোনা করতে হয়েছে, এবং এটাতে ভীষণভাবে জরুরি যে আপনি আপনার চাইল্ডের বন্ডিংটা ভালো, যত আপনি আপনার চাইল্ডের সাথে বন্ডিংটা ইমপ্রুভ করবেন তত আপনার ব্রেস্ট ফিডিং বেটার হবে, সিমলেস হবে, টেনশনলেস হবে, সিম্পল হবে। সো যারা একটু ডিস্টার্বড আছেন আফটার হ্যাভিং আ বেবি, তাদেরকে আমি সবসময় বলি গো ফর কাউন্সেলিং সেশন, অনলাইন কাউন্সেলিং সেশনস করুন, টক টু মি, ইউ নো, আই কিপ সেইং জাস্ট লেটস টক। তো কারণ এই পুরো ব্যাপারটা এখানে আছে, একদমই তাই। সো যারা বলেন যে না আমার তো মিল্ক হচ্ছে না, হ্যাঁ এটা বহুজনের কিছুতেই মিল্ক হচ্ছে না, there are different reasons for that, আর তার মধ্যে commonest reason is extreme stress বা postpartum depression। হ্যাঁ ঠিক আছে, তো এটা নিয়ে আমরা কথা বলি না, কারণ postpartum depression এবং সেই সময় ফুড হ্যাবিটস গুলো সেগুলো নিয়ে আমাদের কোনো আলোচনাই হয় না। আবারও বলি, let's treat the cause, হ্যাঁ next time let's treat the cause। postpartum depressionটা কি থেকে আসছে সেটাকে ঠিক করলেই ঠিক হয়ে যাবে, একদম রাইট। postpartum depression কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার থেকে 2 বছর অবধি যে কোনো সময় হতে পারে, মানে এই নয় যে বাচ্চা জন্ম দেওয়ার পর থেকেই postpartum depression শুরু হবে। যাদের একটু পরে হয় তারা ভাববেন যে তাদের কি সমস্যা, তারা কি পাগল হয়ে গেলেন, এরম নয়, ওটাও postpartum depressionেরই একটা পার্ট হতে পারে, বাট হ্যাঁ সেটা বিশেষজ্ঞ ডিসাইড করবেন, এটা নিজে থেকে ডিসাইড করবেন না। বাট ইয়েস, ইফ ইউ আর নট ফিলিং গুড, গো টু সামওয়ান হু ক্যান হেল্প ইউ। একদম, এই যাওয়াটাই না হয়ে ওঠে না, ওখানে কোথাও একটা ব্যারিয়ার কাজ করে, তো যেটা নিয়ে মানে আমাদের এখনো পর্যন্ত কোথাও না কোথাও একটা স্টিগমা রয়ে গিয়েছে, ভীষণভাবে আছে। দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে ম্যাম যেরকম বললেন যে যদি কোথাও গিয়ে মনে হয় যে আপনি যথেষ্ট পরিমাণে বাচ্চাকে দুধ খাওয়াতে পারছেন না, তাহলে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেবেন। আমি শুরুতেই যে কথাটা বারবার করে বলি, আপনারা সরাসরি অ্যাক্সলেপিয়া টেলিমেডিসিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন, আপনারা ম্যামের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি যে এই যে যারা একদম সদ্য মা হলেন, তো তাদের ক্ষেত্রে আপনি তো মানে এই কোন কোন ধরনের খাবার বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা। পাশাপাশি ম্যাম একটা কথা বলুন তো, অনেকেই বলেন যে বেশ কিছু খাবার খেলে নাকি প্রচুর পরিমাণে দুধ তৈরি হবে, এটাকে ল্যাক্টোগোগুই বলা হয়, কিন্তু ওই যে সাবুদানা, সাবুর দিয়ে দুধ খেলে যে ভীষণভাবে মিল্ক প্রোডাকশন হবে, এটার কিন্তু কোনো রিসার্চ স্টাডি কিন্তু এটাকে থামস আপ দেয়নি। আচ্ছা, তো আমি তো দেখুন সায়েন্টিফিক্যালি কথা বলবো, তো সাবুদানা খান, তাতে কোনো অসুবিধা নেই, খেতেই পারেন, কিন্তু এটাতেই যে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। তাও কিছু কিছু রিসার্চ বলছে যে যখন গার্লিক, মানে যেটা আমরা রসুন বলি, যেটা আমরা সাধারণত বাঙালিরা ভীষণভাবে ব্যবহার করে থাকি রসুন খাবারে, তো
রসুন হয়তো ইন সাম রিসার্চেস বলছে যে ওটা হেল্প করে মিল্ক প্রোডাকশনে, বাট ওই আমি যেটা বললাম আলটিমেটলি ইট ইজ চাইল্ড অ্যান্ড মাদারের বন্ডিং, ওটা যত ভালো হবে। ওই জন্য এখনকার দিনে দেখবেন ডাক্তারদের অনেক চেঞ্জ হয়েছে, যেই বাচ্চা হয় বাচ্চাকে মায়ের বুকের উপর দিয়ে দেওয়া হয়, সো দ্যাট দ্য বন্ডিং বিগিনস ফ্রম দেয়ার। তো এইগুলো সবই হার্ডকোর সায়েন্স, এবং এইভাবেই কিন্তু একটা মানে হেলদি বাচ্চা হয়, কারণ মাও চায় বাচ্চাকে ব্রেস্ট ফিড করতে এবং বাচ্চার ভীষণভাবে সেটা ডিমান্ড আছে। আর যাদের বাচ্চা, আমার এরকম কিছু কেস আছে, একটু বলে দিই ওটা, যে যাদের বাচ্চা ধরুন একদম টানা জন্মের পর থেকেই 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমোচ্ছে, ইট ইজ নট অ্যাবনর্মাল। এভরি চাইল্ড হ্যাজ আ ডিফারেন্ট বডি রিদম, যেটা সার্কাডিয়ান রিদম বলি। তো সে যখন ঘুমোচ্ছে আপনি জোর করে তাকে ডেকে কিন্তু ফিড করাবেন না, সো এটার কোনো প্রয়োজন নেই। ওর যখন খিদে পাবে ও ঠিক উঠবে। এরকম বাচ্চা থাকে যারা 6 ঘন্টা জন্মের পর থেকে 6 ঘন্টা টানা ঘুমায়। ইনফ্যাক্ট আমার ছোটো মেয়েই তাই ছিল। তো আমি টেনশন করিনি, বিকজ আই নিউ যে ও যখন উঠবে ও ঠিক অন ডিমান্ড খেয়ে নেবে, ওর যেটা দরকার ও ঠিক সেটা নিয়ে নেবে। সো চিলড্রেন আর হোয়াট ডু আই সে, দে আর ভেরি সেলফিশ। তো সো ওর যখন দরকার হবে ও ঠিক নেবে, ও ঠিক নেবে, আপনাকে ভাবতে হবে না অত, জাস্ট বি দেয়ার। ও যখন দরকার হবে তখন ওর পাশে থাকবেন, ব্যাস এইটুকু। আচ্ছা ম্যাম, যাদের সিজার হয়েছে তাদের ক্ষেত্রে কি স্পেশাল কোনো ফুড রাখতে হবে যেটা খুব তাড়াতাড়ি মানে বডিকে ইমপ্রুভ করতে হেল্প করবে বা এরকম কিছু? না, সেরকম কোনো খাবার নেই অ্যাজ সাচ, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে আপনাদের একটু রেস্ট বেশি নিতে হয়, কারণ রিকভারি টাইম তো একটা লাগে। তো সেই জন্য একটা কাট থাকে, ওপেন ওন্ড থাকে, ওই জন্য একটু রেস্ট নিতে হয়। এছাড়া যদি ভাবেন যে টক খেলে খারাপ, ওটা ভুল ধারণা, কোনো অসুবিধা নেই। তো যেটা খেতে ভালো লাগছে সেটাই খাবেন, হ্যাঁ পেট ভরে খাবেন, আর ব্যালেন্স ডায়েট খাবেন। অফকোর্স এক একজনের জন্য এক এক রকম মিল হবে, এটাই স্বাভাবিক, তো তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আফটার ডেলিভারি কি এমন কোনো খাবার রয়েছে যেগুলো আমরা সেই প্রেগনেন্সির টাইমে আলোচনা করছিলাম যে একেবারেই খাওয়া যাবে না, বাচ্চার উপর এফেক্ট করবে? হ্যাঁ, যেরকম আমি ক্যাফেন ইজ অগেন, ক্যাফেন কিন্তু খাওয়া যাবে না ডেলিভারির পরে। এছাড়া আর সেরকম কোনো উল্লেখযোগ্য খাবার নেই যেটা একেবারে বন্ধ। আবার অ্যালকোহল স্মোকিং অগেন, তো ওটা তো সবাই জানি এখন, মানে আমার 4 বছরের বাচ্চাও জানে যে প্যাসিভ স্মোকার কি জিনিস। তো এবারে সেটা তো একেবারেই বারণ, বাট আদারওয়াইজ কোনো পার্টিকুলার ইনগ্রিডিয়েন্ট যেটা একদম বারণ এরকম কিন্তু কিছু, একমাত্র যদি আপনার কোনো খাবার থেকে অ্যালার্জির প্রবলেম থাকে, সে তো ধরো প্রেগনেন্সি নন প্রেগনেন্সি সব সময়ের জন্য, যে একজন মানুষ যার ধরো বেগুন অ্যালার্জি, সে কোনো সময়ই সেটা খেতে পারবে না, সেটা তো তার জন্য চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো তো থাকবেই। এবং ধরো একজন পেশেন্ট যে ডায়াবেটিক, তার তো সে যখন ডায়াবেটিক, এমনি ডায়াবেটিক তার রেস্ট্রিকশন, সে যখন প্রেগনেন্সিতে তার রেস্ট্রিকশন, তার যখন ল্যাকটেশন তার রেস্ট্রিকশন, তো এই জিনিসগুলো চলতে থাকবে। এক্স্যাক্টলি, বাট আদারওয়াইজ ফর ল্যাকটেশন পার সে সেরকম কোনো স্ট্রং রেকমেন্ডেশন নেই। একদম। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম কিন্তু এই বিষয়টা নিয়েও ক্লিয়ার করে দিলেন। আশেপাশে বাজারে প্রচুর মানুষ বলে, এবং একই সঙ্গে প্রচুর মিথ আমাদের মধ্যে কাজ করে যে এই সমস্ত খাবার খেলে যথেষ্ট পরিমাণে মিল্ক মানে আপনার তৈরি হবে, প্রোডাকশন হবে, এরকমও যেমন কোনো বেস ভিত নেই, ঠিক তেমনভাবেই কিন্তু এই খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এরকমও কোনো নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন নেই। তবে আপনার শরীরে যে ধরনের খাবার দরকার, আপনি প্রেগনেন্সির টাইমে বা আফটার ডেলিভারি আপনার কীরকমভাবে ফুড হ্যাবিটস তৈরি করা দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কিন্তু বিশেষজ্ঞের পরামর্শই নেবেন। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গিয়েছি। ম্যাম, দর্শকদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ থাকবে? পরামর্শ একটাই, সেটা হচ্ছে আমাদের না, উই হ্যাভ রাইট টু ওয়েলনেস, ভালো থাকার অধিকার আমাদের আছে, তো সবার আছে। তো লুক ইনসাইড ফর আ চেঞ্জ, আমরা একটু নিজেরা নিজের দিকে তাকাই, ভেতরের দিকে তাকাই, তাকিয়ে আমরা একটু যদি বার করি যে কি কি জিনিস আমাদের মধ্যে আছে যেগুলোর জন্য আমরা ভালো নেই, সেই জিনিসগুলোর ওপরে কাজ করব। এবং সেটা যদি আমাদের হেলথ হয়,
ফিজিক্যাল হেলথ হয় তাহলে হেলথ, সেটা যদি মেন্টাল হেলথ হয় তাহলে মেন্টাল হেলথ। সার্বিকভাবে ভালো থাকার জন্য এটা দরকার। এবং তারপরে ইউ ক্যান বি আ গুড মাদার। তো আমি সবসময় বলি যে হ্যাভ আ চাইল্ড, ইফ ইউ আর প্ল্যানিং অফকোর্স, হ্যাভ আ চাইল্ড ওয়েন ইয়োর হেলথ ইজ ফাইন। নিজের হেলথটাকে কেয়ার করুন, ভালোভাবে ঠিক রাখুন। হেলথ ইজ প্রায়োরিটি, হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি ইন ইয়োর লাইফ। ওটাই বেসিক। এক্স্যাক্টলি, সেটাকে ঠিক রাখুন। তারপরে একটা সুন্দর হেলদি বেবির জন্মদিন, তাহলে এভরিথিং উইল বি পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। অলওয়েজ আমরা সবাই একটা কথা বলি যে হেলথ ইজ ওয়েলথ, তাই নিজের শরীরটা যাতে ভালো থাকে এবং স্পেশালি প্রেগন্যান্সির সময় বা ডেলিভারির পর যাতে আপনি নিজে ভালো থাকেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর সুস্থ থাকার জন্য, শরীরের যত্ন নেওয়ার জন্য কিন্তু আমাদের সবারই কিন্তু একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। তাই আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা সরাসরি ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আপনারা স্ক্রিনে দেওয়া অ্যাক্সলেপিয়া টেলিমেডিসিনের নাম্বারে কল করতে পারবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের টিপস পেতে ফলো করুন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ আর হোয়াটসঅ্যাপ চ্যানেল। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।